রামিসা হত্যার তদন্ত দ্রুত সময়ে বিচার, আইনমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায় চেম্বার আদালতে বহাল, বিলুপ্তির সিদ্ধান্তে জামায়াতের ক্ষোভ। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট খারিজ, বিচার বিভাগকে বিতর্কিত করার চেষ্টা ছিল অ্যাটর্নি জেনারেল। হামে আরও 7 শিশুর মৃত্যু, 1 মাসের মধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণের আশা চিকিৎসকদের। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, শিশু রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করতে সম্ভব সবকিছু করবে সরকার। 7 দিনের মধ্যেই মামলার চার্জশিট দেয়া হবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, এ ধরনের অপরাধের বিচারে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে 2 মন্ত্রী এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, হস্তক্ষেপ না করলেও দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতা করা হবে। দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের নজির স্থাপন করতে চায় সরকার। এদিকে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, কোনো একটি ঘটনার কারণে তড়িৎ আইনের সংশোধন হলে ভবিষ্যতে অন্য কেউ অবিচারের মুখে পড়তে পারেন। এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের রায় কার্যকর করতে চায় সরকার। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি, এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। 164 স্টেটমেন্ট এবং আরও সংক্ষিপ্ত তদন্ত যেটা করতে হয় করে চার্জশিট দাখিল করাটা খুব বেশি দিন লাগবে না। আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলা ফেস করুন। তো এখন যদি কেউ বলে আসতে চাই, আমরা তো তাকে চাচ্ছি ফেরত। যদি কোনো গণমাধ্যম কোনো বক্তব্য প্রচার করে থাকে, আদালতের নিষেধাজ্ঞা থাকলে সেটা গণমাধ্যমের ফলো করা উচিত। শিশু রামিসা হত্যাকারীর বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী মহিলা বিভাগ। সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত মানববন্ধনে জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি ও সংসদ সদস্য নুরুন্নেসা সিদ্দিকা স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যর্থ উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, শিশু রামিসাকে যেভাবে হত্যা করা হয়েছে ঠিক সেভাবেই খুনির বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি এ ধরনের হত্যাকাণ্ডের বিচারের জন্য পৃথক বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং 1 সপ্তাহের মধ্যে রায় কার্যকরের দাবি জানান তিনি। মানববন্ধন শেষে রামিসা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেনি চেম্বার আদালত। আগামী 9 জুন এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি হবে পূর্ণাঙ্গ বেঞ্চে। গত 7 এপ্রিল সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় 3 মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে হাইকোর্ট। রায়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আদেশের তারিখ হতে 3 মাসের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রস্তাব আইন অনুযায়ী সুপ্রিম কোর্টের জন্য একটি স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে রায়ে। বিচারকদের নিয়ন্ত্রণ করার মানসিকতা থেকেই সুপ্রিম কোর্ট সচিবালয়ে বিলুপ্ত করা হয়েছে, এমন অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির। দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্ত বিচার বিভাগের উপর চপেটাঘাত। তিনি আরও বলেন, বিএনপি সহ 32 দল এ ব্যাপারে একমত ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে তারা ক্ষমতায় এসে এটা বাতিল করে দিয়েছে। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে তারা সেখান থেকে সরে গেছেন। এতে শুধু জামায়াত না, জনগণ বিরক্ত। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, বিগত সরকার যে পথ দেখিয়ে গেছে সে পথেই হাঁটছে সরকার। 33টি দলের ভিতরে শুধুমাত্র 1 দল ছাড়া বিএনপি সহ সকল দল একমত যে স্বাধীন বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠা করা হবে এবং 116 অনুচ্ছেদ থেকে আমরা বিচার বিভাগকে মুক্ত করব। একই সাথে খুবই ইন্টারেস্টিং, তৎকালীন দিনের অ্যাটর্নি জেনারেল আজকালকার মাননীয় আইনমন্ত্রী তিনি আদালতে একটা হলফনামা দায়ের করেছিলেন
ওই হলফনামা দায়ের করে বলেছিলেন যে তারাও বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করতে চান, তাদের কোনো আপত্তি নাই। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই বিচার বিভাগীয় সচিবালয়কে তারা ডিস্ট্রয় করেছেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্তে কমিশন গঠন চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি আহমদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। আদালত পর্যবেক্ষণে বলেছেন, নির্বাচিত সরকার ও সংসদ কার্যকর, তাই এ বিষয়ে সেখানে আলোচনা হতে পারে। একই সাথে সরকারের সাথে বিচার বিভাগকে মুখোমুখি করতে এই রিট হয়েছে বলেও আদালত পর্যবেক্ষণ দিয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রিটের শুনানি শেষে গত 17 মে আদেশের জন্য দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। গত 4 মে এই রিট আবেদন করেন মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মোহসিন রশিদ। এদিকে আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারী আইনজীবী মোহসিন রশিদ। আমি এও বলেছি যে ওনার উদ্দেশ্যটা কোনো আইনগত প্রতিকার চাওয়া না। মনে হতে পারে যে উনি কোনো রাজনৈতিক কোনো একটা উদ্দেশ্য কিংবা কোনো একটা অবলিক পারপাজে উনি রিট পিটিশনটি দায়ের করেছেন। আমি দ্বিতীয়ত বলেছি, উনি যেহেতু ইতিপূর্বে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন, সেই রিট পিটিশনটা আগেও খারিজ হয়ে গিয়েছিল, একই বিষয়ের উপরে আরেকটি রিট পিটিশন দায়ের করতে পারেন না। গুম প্রতিরোধে প্রস্তাবিত নতুন আইন যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। এই আইন দিয়ে জাতীয় চাহিদা পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, গুমের বিচারে আপোষ করলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে এবং ফ্যাসিস্ট আমলের মতো ভয়ের সংস্কৃতি তৈরি হবে। তিনি আক্ষেপ জানিয়ে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুমের বিচার প্রক্রিয়া ধীরগতিতে চলছে, দ্রুত বিচার কাজ এগিয়ে নেবার আহ্বান জানান তিনি। প্রস্তাবিত দুটি চমৎকার আইন আমাদের কাছে আছে। যে চমৎকার আইনটা করা হয়েছে, দুঃখজনকভাবে এই দুটো আইনই আওয়ামী সরকারের তৈরি আইনের চেয়েও জঘন্য হয়েছে। এই আইন দিয়ে বাংলাদেশে গুম প্রতিরোধ করা সম্ভব নয়। এটা আমরা শক্ত কণ্ঠে সরকারকে বলছি যে দয়া করে এমন কিছু করবেন না যেটা বাংলাদেশের গুমের সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, 2024 সালে দেশের প্রয়োজনে সেনা সদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে স্থিতিশীল পরিস্থিতিতে সেনারা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের ক্রান্তি লগ্নে সেনা সদস্যদের ভূমিকা জাতি স্মরণ রাখবে। সকালে কুমিল্লা সেনানিবাসে সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে সেনাপ্রধান বিজয়ী ও রানার আপ দলের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় 17 পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানার আপ হয়। কঙ্কা ফ্রিজ প্রেজেন্টস কোরবানির পশুর হাটের খবর। কোরবানির ঈদের সময় যতই ঘনিয়ে আসছে ততই জমতে শুরু করেছে দেশের পশুর হাটগুলো। এবার নাটোরের হাটগুলোতে দেশি জাতের গরুর আধিক্যই বেশি। বাণিজ্যিক বড় খামারের বাইরে ছোট ছোট খামার ও ঘরে পালন করা দেশি জাতের গরু উঠতে শুরু করেছে এসব হাটে। গরুর পাশাপাশি হাটগুলোতে পর্যাপ্ত ছাগলের আমদানিও হচ্ছে। চলছে বেচা কেনা। সাধ্যের মধ্যে থাকায় অনেকেই আগে ভাগে পছন্দের পশু কিনে নিচ্ছেন। এদিকে কুষ্টিয়ার আলমপুর, বালিয়াপাড়া সহ জেলার হাটগুলো থেকে পশু কিনতে এসেছেন ঢাকা, চিটাগাং সহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। নাগালের মধ্যে কোরবানির পশু কিনতে পেরে তারা খুশি, তবে কাঙ্ক্ষিত দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া খামারি ও স্থানীয়দের। হালাল কুরবানির স্বার্থে চোরাই পথে আসা গরু বর্জনের আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ বলেছেন, বর্তমানে দেশে পশু সম্পদের সংসম্পূর্ণ। সকালে রাজধানীতে ঈদুল আজহা উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। পাচার করা গরু দিয়ে কুরবান দেওয়া ধর্মীয় ভাবে কতটুকু সঠিক হচ্ছে ব্যাপারটা বোধহয় বিবেচনা করা উচিত। আমাদের দেশে যে পরিমাণ গরু, ছাগল, মহিষ এবং ভেড়া
উৎপাদিত হয়েছে, সারা বছর এই কোরবানি করার পরেও আগামী বছরের জন্য লালন পালন করার মতো গরু, ছাগল, ভেড়াও অনেক থাকবে। তীব্র বিরোধিতার মধ্যে শেষ হল বিদ্যুতের দাম বৃদ্ধির 2 দিনব্যাপী গণশুনানি। দাম না বাড়িয়ে খরচ কমানোর কৌশল খুঁজে বের করার পরামর্শ উঠে আসে শুনানিতে। বৃহস্পতিবার রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানিতে অংশ নেন বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও গ্রাহক প্রতিনিধিরা। অব্যাহত লোকসান, জ্বালানি ব্যয় বৃদ্ধি ও ভর্তুকি কমানোয় বিদ্যুতের পাইকারি দাম 17 থেকে 21% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। মূল্যবৃদ্ধির বিরোধিতাকারীরা বলেন, বিদ্যুৎ খাতের অদক্ষতা ও ব্যবস্থাপনাগত দুর্বলতার দায় সাধারণ জনগণের ওপর চাপিয়ে অতিরিক্ত অর্থ আদায় করা নিয়মে পরিণত হয়েছে। বিদ্যুতের দাম বাড়ানো হলে উৎপাদন ব্যয় আরও বাড়বে, যার নেতিবাচক প্রভাব পড়বে সমাজের সব ক্ষেত্রে। পোস্টাল ভোট পদ্ধতি রেখে প্যানেলহীন নির্বাচনের দিকে হাঁটছে বিসিবি। উন্মুক্ত নির্বাচন প্রত্যাশা করে অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল আশা করছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের। এদিকে প্রথম দিনে 3 ক্যাটাগরিতে মোট 23 জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে দিনভর প্রার্থীদের পদচারণায় মুখর বিসিবি। গত অক্টোবরে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগে তামিম ইকবাল সহ প্রার্থিতা প্রত্যাহারের হিড়িক পড়ে। শেষ পর্যন্ত ওই বোর্ড বাতিল করা হয়। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করা তামিম ইকবাল এবারের নির্বাচনে প্রার্থী। তার আশা, এবারের নির্বাচনে কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। কোনো জায়গা থেকে কোনো তদবির বা কোনো জায়গা থেকে কোনো রিকোয়েস্ট যে অমুকরে করা লাগবে, আমার মনে হয় না আপনারা এটা খুঁজে পাবেন, কেউ বলতে পারবে। সো এইসব জায়গা থেকে আই হ্যাভ গিভেন ভেরি স্ট্রিক্ট ইনস্ট্রাকশনস টু অল মাই টিম ম্যান যে এইসব ধরনের আমরা কোনো কিছুতে সাথে জড়াবো না। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।